সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের কাজের গতি বাড়ল। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আছেন ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন, এছাড়াও আমার সঙ্গে আলোচনায় আছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে শহীদুল ইসলাম বাবুল ভাই আপনার কাছে যেতে চাই। আমি আলোচনা শুরু করার আগে আপনার কাছে যেটি জানতে চাই, আপনি জানেন যে বিভিন্ন সময় মামলা নিয়ে আদালত পাড়ায় আপনি নিজেও একজন ভুক্তভোগী, আপনার নামে অনেক মামলা আপনি ফেস করেছেন। সেই সময় যারা অত্যন্ত প্রতাপশালী ছিল, যাদের কথায় উঠবোস হতো, তাদের আপনি আজকে কাঠগড়ায় দেখলেন। আমি আসলে এই প্রতিক্রিয়াটাতে জেনেই আলোচনাটা শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি সত্য কথাই বলেছেন। মামলা মামলা এবং মামলা, ওহ কি দুর্বিষহ, কি দুর্বিষহ এই মামলা। আমি এটাও দেখেছি যে একজন হজে গিয়েছে, এসেছে, তার নামে মামলা হয়েছে, তিনি বোমা মেরেছেন, সরকারের কাজে বাধা দিয়েছেন, মুহুমু হ্যান করেছেন, ত্যান করেছেন, তার পাসপোর্টটা দিয়েছেন বিচারককে, আই উইটনেস, আমি দেখেছি কোর্টে, সিএমএম কোর্টে ছুঁড়ে ফেলে দিয়েছেন, পাসপোর্ট রাখেন এইসব। মৃত্যুবরণ করেছেন 3 বছর আগে, তার নামেও মামলা, গায়েবী মামলা। প্যারালাইজ 2 বছর 2.5 বছর, তার নামেও মামলা। আমাদের কথা বাদে দেন, দীর্ঘকাল রাজনীতি করি, 38 বছর আমার রাজনীতির বয়স। ছাত্র রাজনীতি যখন শুরু করি 87 থেকে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, প্রত্যক্ষ রাজনীতি করি। আমার অঞ্চল বলেন, আমার বিশ্ববিদ্যালয় বলেন, আমার রাজনৈতিক সার্কেল বলেন, কেউ কোনোদিন বলতে পারবে না রাজনৈতিক কারণে আমার দ্বারা কেউ পীড়নের শিকার হয়েছে। কোনোভাবেই পীড়নের শিকার হয়েছেন এই কথা কেউ বলতে পারে না। আমার মতো একটা নির্বিবেদী মানুষ 128টা মামলা নিয়ে আমাকে জীবনযাপন করতে হয়েছে। কিভাবে যে এই দিন গিয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, কত বন্ধু, আত্মীয় স্বজন, কত কিছু, মানে বিভিন্ন জায়গায় থেকে এমন আচরণের শিকার হয়েছি যেটা হৃদয় বিদারক। যদি এগুলো নিয়ে একটা লেখি, এই যে সাম্প্রতিক আন্দোলনে ভয়ানক অভিজ্ঞতা আছে। এই মানে এই সাম্প্রতিক আন্দোলনে আপনার ছোট ভাইকে ধরে, আমার গ্রাম থেকে আমার ছোট ভাইকে, আমার আরেক ভাই যে চাকরি করে তিনি পলাতক, কারণে অকারণে আমার বাড়িতে আমার বৃদ্ধ মায়ের সাথে অশোভন আচরণ, রাত 1টার সময় 1টার সময়, হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা আছে। হামলার শিকার হয়েছি, নিপীড়ন। শুধু আমি একা না, তবে আল্লাহর কাছে শুকরিয়া যে এখনো তো বেঁচে আছি। আসলে নাও থাকতে পারতাম, কারণ আমার কাছ থেকে, আমার পাশে থেকে অসংখ্য মানুষ গুম হয়ে গেছে, যারা ফিরে আসে না। তার সন্তানেরা এই গুম দিবসে বলেন, কারণে অকারণে তাদের সাথে আমাদের দেখা হয়, আসেন, তাদের সন্তানদের আর্তনাদ, পরিবার পরিজনের হাহাকার, যে কি ভয়ানক যন্ত্রণা, এটা আসলে যারা ভুক্তভোগী না তারা ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। সত্যিকার অর্থেই আমার সামনে থেকে গ্রিন রোডে এই আন্দোলন যেদিন 16 তারিখে সম্ভবত, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে, ওই পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা, একেবারে টার্গেট করে কি মানে গুলি করা হলো। একটা ছেলে মারাই গেল, 2টা ছেলে আমার সামনে, একেবারে আমার সামনে কিভাবে মারা গেল। মানে সেই দৃশ্য যদি আমি মানে দেখে চিন্তা করি, আমার ঘুম আসে না। অসংখ্য ভিডিও যেগুলো দেখলে ট্রমাটাইজড হয়ে যাওয়ার মতো বাস্তবতা। সত্যিকার অর্থেই এই রাষ্ট্রটাকে এখানে নিয়ে গিয়েছিল এরা। কি দম্ভ, কি অহংকার। এরা আবার বলে আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, আবার বলে শেখ হাসিনা পালায় না। 2 দিন আগে 3 দিন আগে বলেছেন শেখ হাসিনা পালায় না, পালিয়ে গেলেন। আর এই যে আওয়ামী লীগের দ্বারা ঠুসঠাস কথা কইতেছেন, তারা বিপ্লব করে দিবেন, প্রতি বিপ্লব এটা করবেন, ওইটা করবেন, লক্ষ মানুষের গল্প শোনায়, এইসব শোনায় আমাদের কাছে। মানে কি বলবেন আপনি বলেন, যারা মানে যার নেত্রী ওদেরকে রেখে নিজের জীবনকে শুধুমাত্র রক্ষা করার জন্য তার বোনকে নিয়ে পালাই গেল, এই লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে রেখে, তারপরেও তারা, এদের জন্য আমার করুণা, সত্যিই আমার করুণা হয়। শোনেন, রাজনীতির আদর্শ ধারণ করা কোনো পাপ না। আওয়ামী লীগের ঐতিহ্য আছে, সেই আওয়ামী লীগকে এখানে আমি আপনার সামনে কতবার বলেছি, এই আওয়ামী লীগকে তারা কোথায় এনে দাঁড় করিয়েছে। আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসতো, মাঝখানে হয়তো 14 সালে আসতো না, কিন্তু দেশটাকে যে তারা কোথায় নিয়ে গিয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্যে। আমাদের সার্বভৌমত্ব বলেন, আমাদের গণতন্ত্র বলেন, আমাদের আইনের শাসন বলেন, আমাদের মানবাধিকার বলেন, আমাদের অর্থনীতি বলেন, কোন সেক্টরটায় তারা মানে ড্যামেজ না করেছে আপনি বলেন। আমরা স্বাধীনতার 53 বছর পার করেছি, স্বাধীনতার 53 বছর পার করেছি। আমাদের তারুণ্যের একটা বিশাল শক্তি আছে, যারা দেশে বিদেশে নানান ধরনের মেধা ভিত্তিক কর্মকাণ্ডের সাথে জড়িত। গুগল, মাইক্রোসফট, নাসায় আমাদের অনেক তরুণ কাজ করছে। তারা এই দেশে থাকবার মতো পরিবেশ পায় নাই বলে চলে গেছে। ব্রেন ড্রেন যেটাকে বলে, কারণ এখানে কোনো আইন নাই, কোনো নীতি নাই, কোনো সুশাসন নাই, কোনো মানবতা নাই, কোনো কল্যাণ রাষ্ট্রের কোনো বাস্তবতা নাই। এক নেতা, এক দেশ, এক দল, এর বাইরে আর কিচ্ছু থাকতে পারবে না। আপনি চিন্তা করেন, বিএনপির মতো রাজনৈতিক দল 7টা সিট, চিন্তা করতে পারেন, 7টা সিট দেয় বিএনপিকে, আবার বলে আমরা গণতন্ত্র।
মানে কি বলবেন, ওই যে মানে এই রাষ্ট্র যে কতটা ভণ্ড, মিথ্যাবাদী, জোচ্চোর, এগুলোই তার প্রমাণ। সেই জন্য যা হবার তাই। এই বিপ্লব অনিবার্য ছিল বাংলাদেশের মানুষের। কখন হবে, কিভাবে হবে, সেটা হয়তো কেউ বলতে পারছিল না। আমি বারবার কিন্তু আপনাকে বলেছি, বাংলাদেশে যে গণবিপ্লব হবে, এই গণবিপ্লব মানে ঐতিহাসিক গণবিপ্লবে মানুষের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত, শহর থেকে রাজধানী পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা হাট ঘাট, মসজিদ, মন্দির, ময়দান, ক্লাব, আপনার স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজার, অর্থনীতি, এমপি, মন্ত্রী, মানে আওয়ামী লীগ শেষের দিকে কিছু লোক আওয়ামী লীগ করেছে, এরা তো নীতির কারণে করে নাই আসলে। মানে কেউ একজন ওই সুবিধা ভোট পেয়েছে। ছাড়া এমপি হওয়ার লাগিয়া, কেউ একজন ভোট ছাড়া চেয়ারম্যান হওয়ার লাগিয়া, কেউ একজন বালুমহল দখলের লাগিয়া, কেউ একজন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি করবার লাগিয়া, কেউ একজন বাস স্ট্যান্ড দখলের লাগিয়া, এর লাগিয়া আওয়ামী লীগ করেছে। একটা নীতিহীন রাজনৈতিক দল, যাদের কোনো রাজনৈতিক ভিত্তি তারা শেষ করে দিল। আওয়ামী লীগ তো অনেক আগে থেকেই রাজনৈতিক শক্তি হারিয়েছে, এটা সত্য। তারা একটা বাহিনীর উপর বা একটা ভিনদেশী শক্তির উপর ভর করে তারা ক্ষমতাটা দখল করে রেখেছিল। হ্যাঁ, সেটা বাংলাদেশের মানুষ তাদের এই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণের মধ্য দিয়ে সেটা গুড়িয়ে দিয়েছে। এখন যারা এইসব বিপ্লবের স্বপ্ন দেখছে, যাই দেখছে, এগুলো বাতুলতা, এগুলো বাংলাদেশের আর হবে না। হ্যাঁ, এই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে বহু সময় লাগবে। আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগের খোল নলচে বদলে ফেলতে হবে। তারপরে বাংলাদেশের মানুষ তাদের কি গ্রহণ করবে, কি করবে না, সেটা পরের ব্যাপার। বলবে আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই, আপনার কাছে যেতে চাই। আপনারা ব্যবসায়ীরা আজকে একটি মত বিনিময় করেছেন। আপনাদের একজন ব্যবসায়ী নেতাকেও আজ আমরা দেখলাম তিনি আটক হয়েছেন, তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের নেতৃত্বে তিনি ছিলেন বিভিন্ন সময়, বলা হতো যে তার ইশারায় সব কিছু হতো। আপনি কি মনে হয় সেই ব্যবস্থার পরিবর্তন হচ্ছে? বা ধন্যবাদ। আজকের এই আলোচনায় আমাদের সহ আলোচক, আমাদের পরিচিত দুইজন মানুষ, ওনারা বাবুল ভাই আগেই চমৎকার বলে গেছেন, আমাদের লোটন শিকদার ও ভালো বলেন। তো অ্যাকচুয়ালি যিনি আটক হয়েছেন তিনি তো বিশাল একটি খেতাব তার আছে। সেই খেতাবের মধ্যেই তার সকল কর্মকাণ্ড হিসাবে মানে বোঝা যায় তার অ্যাক্টিভিটিসটা কি। তিনি ছিলেন দরবেশ। এই দরবেশ সাহেবের দরবেশিপনায় এইবার আওয়ামী লীগ যখন প্রথম আসে 2009-এ, আসার পরই এক বছরের মধ্যে শেয়ার মার্কেটের 35 লক্ষ লোক রাস্তায় বসে গেল। এরা এমন অবস্থা হইল যে সেইখানে বহুজন সুইসাইড করছে। তার কারণ কেউ, আমরা তখন দেখেছি যে যাদের সম্পূর্ণ টোটাল পুঁজি যাচ্ছিল তাই নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। এরপরে অনেক ছেলেরা আছে, ইয়াং ছেলেরা, তারা সবে মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়েছে বা অনেকের সেই রকম পুঁজি ছিল না, তারা তার বোনের গয়না বিক্রি করে তারপরে শেয়ার মার্কেটে ঢুকেছে। সেই বোনের সংসার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এরকম অনেক কিছুর ঘটনা ঘটছে, কিন্তু উনি নির্বিকার ছিলেন। ওনার দরকার ছিল টাকা, সম্পদের দরকার ছিল। আমি এফবিসিসিআই ডাইরেক্টর ছিলাম তখন। উনি ডাইরেক্ট এফবিসিসিআইতে আসলেন একবার। ওই যারা শেয়ার মার্কেটে আন্দোলন করেছে ওনাদের একটা কমিটি ছিল, সেই কমিটির লোকরা ডাকা হইল তাদেরকে এফবিসিসিআইতে। আমরা ওইখানে বসলাম। উনি দরবেশ সাহেব বললেন যে আমি 500 কোটি টাকা দিব এই শেয়ার মার্কেটে আবার চাঙ্গা করতে। কিন্তু আমরা জানি যে ওনার এই সমস্ত কথাগুলি কমিটমেন্ট, শুধু কমিটমেন্টই, এরা কখনো বাস্তবায়ন হয় না। তো সেইটাকে যখন উনি প্রেস কনফারেন্স করতে চাইলেন আমাদেরকে নিয়ে, আমরা তখন কপি করলাম যে এই অবস্থায় মনে হয় না যে আমাদের প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করা উচিত। কারণ হলো উনি 2 দিন পরে উনি তো ধরা ছোঁয়ার বাইরে থাকবেন, উনাকে টাচ করতে পারবেন না। উনি সিকিউরিটি নিয়ে চলেন। উনি অনেক বসে আছে এক মহেন্দ্র রায় মহোচ্চগিরি শিখরে, প্রায় এমন মহোচ্চগিরি মানে পর্বতের শিখরে উনি বসে আছেন। কিন্তু আমাদেরকে তখন সিনিয়ে নিয়ে আসবে যে আপনারা তো ওনার সহযোগী, আপনারা বলছিলেন কেন আপনারা দিবেন না। এই রকম শুধু এই ঘটনা না, প্রত্যেকটা বিষয়ে ওনার টেলিফোন, যেখানে ফোন আলাপও ভাইরাল হয়ে গেছে, লিক হয়েছে, সেখানে উনি বলছেন এই যে ওনার যে আজকের পার্টনার, যে যাকে সহ আটক হইলেন, ওনার সাথে কথা হয়েছে, ওনাকে বলেছে ওই একটা কাজ, এটা তো জয়ের কাজ, এইরকম একটা আলাপ আলোচনা হয়েছে।
তো এইরকমভাবে উনি ছিলেন এই পতিত সরকারের একজন ট্রেজারার। কয়েকজন ট্রেজারার আছে, তার ভিতরে অন্যতম উনি ছিলেন রাজনৈতিক একটা অসম্ভব প্রভাবশালী ব্যক্তি এবং সম্পদ লুণ্ঠনকারী। এই সম্পদ লুণ্ঠনকারী এফবিসিসিআই হইতে আরম্ভ করে সকল ব্যবসাগুলিকে তার কুক্ষিগত করে রাখতেন। সেইখানে এফবিসিসিআই হইতে আরম্ভ করে বিভিন্ন ট্রেড অর্গানাইজেশনে কোথাও কোনো ইলেকশন দিতেন না। ওনার ইশারায় বলতেন যে এই হবে, এইভাবে হবে, দরকার নেই কোনো ইলেকশন। উনি যখন এমপি ইলেকশন করেন 2018-তে, ওনার এলাকা সেই যে দুহার আর নবাবগঞ্জ, সেইখানে এফবিসিসিআইয়ের ফুল টিম যত নেতা আছেন তাদেরকে সব নিয়ে গেলেন। আমাদেরকে চাপ দেওয়া হলেন, কিন্তু আমরা এড়িয়ে গেলাম। কিন্তু ওইখানে বড় বড় যারা আছেন তারা ওইখানে গেলেন, তাদেরকে বলা হইল যে আমি করব। তারা অকাতরে টাকা ঢেলে দিলেন ওনার জন্য। তো এইরকম অনেক অনেক কাজগুলি উনি করেছেন, যেগুলিকে ব্যাংকে দেখেন, ব্যাংকের কথা বললাম, ব্যাংকে থেকে উনি এমন অনেক ব্যাংক আছে, গভর্নমেন্ট ব্যাংক, যারা একেবারে শেষ হয়ে গেছে ব্যাংকগুলি, শুধু উনার সিলেক্টেড ডাইরেক্টরদের জন্য। এমন এমন জনদেরকে ডাইরেক্টর হিসাবে নির্বাচিত করেছেন যারা কোনো ব্যবসা ছিল না, যারা এক এলাকা থেকে অন্য এলাকা যেত, হেঁটে যেত, রিক্সায় উঠতো না। তারা ওইখানে ডাইরেক্টর হবার পরে উনি যে সমস্ত লোনগুলি নিয়েছেন সেগুলি শত শত কোটি টাকা ইন্টারেস্ট মাফ করে দিয়েছেন, রিশিডিউল করে দিয়েছেন। তো আপনার যদি 1000 কোটি টাকা টোটালি তার ইন্টারেস্ট মাপ হয় কয়েকটা ব্যাংকের, তাহলে সেখানে 50 কোটি টাকা 100 কোটি টাকা দেওয়াটা কোনো সমস্যা না। এই অলিগারগুলি সৃষ্টি করেছিলেন, সেইগুলি তাকে ওইভাবে রিশিডিউল করে দিতেন। আর এরা হয়ে গেলেন তখন দেশে বিদেশে, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গাতে, কানাডাতে বাড়ি সারি করলেন। ওনার টোটালি এইরকমই ছিল। তো যার জন্য আজকে আমরা যে ব্যবসায়িক সম্মেলন করলাম সোনারগাঁ হোটেলে, সেইখানে পুরনো অনেক ব্যবসায়ী নেতা, স্পেশালি এফবিসিসিআইর প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর হতে আরম্ভ করে অনেকেই ছিলেন। সেইখানে বিরাট একটা দাবি তুলেছে যে লাস্ট 15 ইয়ার্স আমরা কোনো কথা বলতে পারি নাই। ইলেকশনে আমাদের যাইতে দেওয়া হইতো না, ইলেকশন ছাড়া সেইখানে কমিটি হয়ে যেত এবং ঘুরতেন হলো প্রধানমন্ত্রী এবং সালমান এফ রহমানের কাছে যে কে হবেন প্রেসিডেন্ট, আগে আমরা ওইখানে ক্লিয়ারেন্সটা আনি, তারপর ইলেকশন। উনি ক্লিয়ারেন্সটা দিতেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে, তিনি হয়ে যেতেন প্রেসিডেন্ট। এবং তার চাটুকারিতা এইরকম ছিল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবী ইনি হলেন, মানে লেট যে প্রাইম মিনিস্টার, উনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, ওনার বিকল্প নাই। উনি যা বলতেন, যা করতেন, সেটা যেন এই দেশের মানুষের জন্য একটা বিশাল স্বপ্নে আমরা পেয়েছি। তিনি ছিলেন গণতন্ত্রের মানুষকন্যা, এইগুলি বলতেন। আর দেশের মানুষ জানতো তিনি একজন অসম্ভব ভয়ঙ্করী একজন মাফিয়া লেডি, যে মানুষ খুন করা, ব্যবসা বাণিজ্য লুট করা, প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষগুলিকে প্রচণ্ড রকম চাপে রাখা, কেউ মন খুলে কোনো কথা বলতে পারতেন না। এই রকম ব্যবসা বাণিজ্যকে কলাপস করে দিয়েছিলেন। আপনি জানেন জাহিদ ভাই এবং আমাদের সহ আলোচকরা জানেন, পৃথিবীর একটা দেশ দেখাতে পারবেন না যেই দেশে উন্নতির পিছনে ব্যবসা বাণিজ্যের অবদান নাই। আজকে যা বিজ্ঞান আবিষ্কার করে, আপনাকে বলি, আজকে যা বিজ্ঞান আবিষ্কার করে সেইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে ব্যবসায়ীদের। তারা সেইগুলিকে প্রোডাক্ট করে, তার হাতে হাতে পৌঁছে দেয়, সেখানে কর্মসংস্থান বাড়ে, এইরকমভাবে জব ক্রিয়েট হয়। আর আমাদের দেশে দেখেন কোটা আন্দোলন হইল, কোনো জব ক্রিয়েট হয় না। সেইখানে কারা হয়, যেগুলি ইনভ্যালিড লোকগুলি, যাদের কোনোদিনই কোনো কাজ করা সম্ভব না, সেইগুলি করা হয়। আপনি জানেন যে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে মেডিকেলের চান্স পাইছে, প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে আপনার সে বিশেষ ক্যাডারে চাকরি পেয়েছে। এখন এরা কি করবেন? এমনিই কিছু অনেক গল্প শোনা যায় যে জাল পাসপোর্ট দিয়ে, একেবারে ফেক পাসপোর্ট দিয়ে তারা নিতেন এবং তাদেরই লোকজনগুলিকে এইভাবে দিতেন, প্রশ্নগুলিকে আউট করে দিতেন এবং ওরা ওইখানে বসে থাকতেন। আপনি একটা অফিসে পাবেন না, সরকারি অফিসে, যেইখানে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করত। তারা প্রচণ্ড সেই যে ছাত্রলীগদের মতোই তারা ভয়ঙ্কর রকমের ভাবে মানুষের সাথে আচরণ করত। আপনি পাসপোর্ট অফিসে, যে কোনো ভদ্রলোকই বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে যেতে হয়, আপনি যে দেখেন, আমি নিজে দেখেছি যে পাসপোর্ট অফিসের যেই সমস্ত ছেলেগুলি আছে ছাত্রলীগের ছেলেপেলেরা,
সেইখানে তারা কি খারাপ ব্যবহার করেন, কোনো কথা তারা শুনতে চায় না। পরিচয় যখন দেই যে একটা ভালো পরিচয় আছে, সেইগুলি যখন দিতে চাই যে না, তারা অন্তত এটুকু বলুক যে না আপনার এটা দরকার, আমরা আপনাকে কপারেশন করব, সেইগুলিও তারা করেন না। উল্টো দিকে তারা বলেন যে আপনি ওই দিকে চলে যান, এইরকম ভাবে টাকা না দিলে কোথাও কাজ হবে না। তো এই যে প্রত্যেকটা জায়গায় দেখেন দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। যেই পুলিশ বাহিনী দিয়ে একটা রাষ্ট্র চলে, সবচেয়ে সুন্দর ব্যবস্থা তৈরি করা হয়, সেই পুলিশ বাহিনীকে ভয়ঙ্কর তৈরি করে ফেলেছিলেন। তারা কিল করতো, শুধু কিল করতো। আয়না ঘর তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যেখানে আপনার এফেক্টেড হয়েছে, মা বাবারা চিৎকার করে কান্না করতেছে আমার সন্তান কোথায়, সন্তান কোথায়, অথচ উনি সেইগুলিকে ভিতরে ভিতরে উল্লাস করছেন, হাসি দিছেন, আর মুখে সেই কান্নার দৃশ্য দেখাইছেন। এটাও একটা খুব খারাপ নজির, খুব খারাপ ব্যবহার। অনেক মানুষ, যার জন্য এই যে বিস্ফোরণ ঘটছে, যেটা আমি এর আগে বলছি নিউক্লিয়ার বিস্ফোরণ, সেই বিস্ফোরণটা ঘটে গেছিল এই সময়। এই সমস্ত মানুষের ভিতরে প্রচণ্ড ক্ষোভ থেকে এইগুলি আসছিল। আনোয়ার ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আলমগীর সিকদার লোটন, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আপনি কয়েকদিনের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেখলেন। মামলা হয়েছে, দুজন মন্ত্রীকে গ্রেফতারও করা হয়েছে, তারা রিমান্ডও গিয়েছে। আপনার কি মনে হয় যে সরকার আসলে অ্যাকশন শুরু করেছে? সরকার, হ্যাঁ, ধন্যবাদ জাহিদ ভাই। দীর্ঘদিন রাজনীতি করা পোরখা মানুষ সৈয়দুল ইসলাম বাবু ভাই এবং আনোয়ার ভাই, সরকার তো কার্যক্রম শুরু করবো না মানে একটা অরাজনৈতিক ডক্টর ইউনূস, উনি একটা ভদ্রলোক মানুষ, উনাকে কিন্তু উনি আসার সময় উনি প্রধান উপদেষ্টা হয়ে গেছে না। দেখেন, এই ভদ্রলোক যখন লিফট পাইতো না, বন্ধ করে দিছি লিফট, পায়ে হেঁটে উঠছে, ছয় তালে উঠো। হ্যাঁ, এই যে কাজগুলি করছে, এটা কি কোনো ভদ্রলোকের কাজ? এটা কি আল্লাহ তাআলা দেখে না? সৃষ্টিকর্তা তো আছে একজন। এই সৃষ্টিকর্তার নিয়তির খেলা, এই নিয়তির খেলাকে 15 বছর 7 মাস নাকি 16 বছর 7 মাস হইল, 15 বছর 7 মাস, 15 বছর 7 মাস কই 42 সাল পর্যন্ত থাকার কথা ছিল। আমি তো মাঝে মধ্যে ঘরে বসে বসেছি, 42 সাল এ পর্যন্ত বাঁচুন না। এই স্বৈরতান্ত্রিক মানসিকতা এরাই যদি থাকে, তাহলে এই দেশে কী অবস্থা হবে? ভাই, আপনি যেটা সাবজেক্টটা বললেন যে ডক্টর ইউনূসের টিম, এরা ভালো টিম, এরা তো নিরপেক্ষভাবে এই দেশ পরিচালনা করবো, এটাই আমরা আশা করি। এটা একটা অরাজনৈতিক টিম। কিন্তু দেখেন, পুলিশ প্রশাসনে ছোট পর্যায়ের থেকে, আমি বলবো না, বিসিএস অফিসাররা, হ্যাঁ, এই যে বিসিএস অফিসার সব ছাত্রলীগের, আপনি স্থানীয় সরকার নির্বাচন দিবেন যে সব ছাত্রলীগের বা যুবলীগের, আপনি আমার কথাটা বুঝছেন? রন্ধে এই সকল বিসিএস ক্যাডার সরকারি অফিসারে ঢুকে গেছে। একটা ব্যাপক যদি পরিবর্তন না হয়, আর যদি আপনারা সবাই বলে 3 মাসে নির্বাচন, হ্যাঁ, যেই লাউ সেই কদু হয়ে যাব, একটু সময় দিতে হবে আমার মনে হয় সরকার। আজকে আমাদের পার্টির, জাতীয় পার্টির প্রেসিডিয়ামে মিটিং ছিল, সেখানে আমি ছিলাম। এই একই কথা উঠে আসছে যে এই মুহূর্তে আমাদের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর যে এই শৃঙ্খলাকে কীভাবে ওনাদের সাথে থাকা যায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যেন কোনো আঘাত না আসে। এই পর্যন্ত বলতে 30টির মতো এক ঘটনা ঘটছে, কিন্তু বেশিরভাগই কিন্তু রাজনীতি। ওই যে আন্দোলনের সময় আপনি দেখছেন পিজি হাসপাতাল ভাঙছে, বাবুল ভাই খেয়াল করছেন না? আগে কিন্তু পিজি হাসপাতালটা কিটা মারছে। কিন্তু জাহিদ ভাই বললে কষ্ট পাইবেন, আমাদের টিভি চ্যানেলগুলো এমনভাবে দেখাইছে যে এই আন্দোলনকারীগুলি পিজি হাসপাতাল গিয়া হরিলুট চালিয়েছে। এটা একটা গেম না যে ভিতর থেকে ইটা মারার পরেই তারা দৌড়ে গেছে। আপনি দেখেন, এই আন্দোলনের সময় দেখাইছে এমন অফিসে ঢুকে ছেলেরা লুট করতেছে। আন্দোলন হইলে এগুলি হয়, তো গণ অভ্যুত্থান হইলে তো এগুলি হয়, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি যতটুকু শুনলাম, এত যে টিভি চ্যানেলগুলি দেখাইলো ভিডিও ফুটেজ, যে এই যে পুলা হচ্ছে বাচ্চা ছেলেগুলি ঢুকছে, গাড়ি ভাঙতেছে, এটা ভাঙতেছে। আচ্ছা জাহিদ ভাই, আমি যতটুকু শুনছিলাম ঢাকা মেডিকেল সহ অন্য মেডিকেলে এই যে লাশ গায়েব হয়ে ওই সিট নাকি গায়েব করে দিছে, এটা তো সিসিটিভি ক্যামেরা ছিল। তো টিভি চ্যানেলগুলো এগুলি দেখাইলো না কেন?
সেখানে সাংবাদিকরা যেতে পারেনি দেখা- নিরাপত্তা- না 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 সিসিটিভি ক্যামেরা তো আছে ভাই, এখন নেন সিসিটিভি ক্যামেরা আছে। আমি নিজে সশরীরে আমি এবং স্বেচ্ছাসেবক পার্টির সেক্রেটারি হেলাল বাইরে নিয়ে আমি ঢাকা মেডিকেলে গেছি। এক ভদ্রলোক মহিলা তো পারে না আমার মারে, দালাল কত রে ভাই, দালাল কত, ভদ্র মহিলাকে আনসার নিয়ে আসছে। এই যে আর আইসে ছবি তুলতেছে, আমি বলছি রাখেন, আমরা জাতীয় পার্টির থেকে আসছি, দেখতে দেন আমাদের, আপনারে আমরা ধরবো। যাওয়া হয়নি আর কথা হয়নি, কিন্তু এই যে দালালগুলি, একটা সরকারের যে দালালি, এই যে নির্বাচন অফিসে যারা আছে, ইরি ভাই আপনি বলেন, এই যে নির্বাচনে যিনি আছে এখন রিটায়ারমেন্ট করে দিবেন, দেখবেন কি সুন্দর করে কথা বলে। আর যখন বই ছিল তখন তারা কি কথাগুলি বলছে, আপনি এক্স-বিসির লোকে আলাপ করেন, আপনি দেখেন, আপনি বলবেন যে গণহারে পদত্যাগ করছে, বাবুল ভাই খেয়াল করেন, আমার তো মনে হয় এখানে তিনটা ঘটনা এখানে জড়িত গণহারে পদত্যাগ। একটা হলো ভয়ে পদত্যাগ করছে, আরেকটা হলো সরকারকে ট্যাপে ফালানো পদত্যাগ, আরেকটা হলো ভবিষ্যতে আওয়ামী মুক্তিযুদ্ধ হইব। আমি তাকিয়ে না থাকি, ওই আবার যদি কোনোদিন আসে আমার বাবা আমার দাদা পদত্যাগ করছিল, এবার আমি আওয়ামী মুক্তিযোদ্ধা, এটার একটা পদত্যাগ আমার যতটুকু মনে হয়। আরেকটা হইলো সরকারকে একটা হেফাজত একটা অবস্থা ফালানোর জন্য গড় হারে পদত্যাগ করে। তাহলে এই যে পদত্যাগগুলি করতেছে, তাহলে স্পষ্ট প্রমাণিত এরা সব আওয়ামী লীগের। সরকার এবং একটা রাজনৈতিক দল যদি এক হয়ে যদি যায়, তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইবো এই অবস্থা। যে এই ব্যাপারে যদি আমি প্রধান উপস্থিত ডক্টর ইউনূস সাহেব, উনি আসছে, ওনাকে অভিনন্দন জানাই, ওনার টিমকে আমি অভিনন্দন জানাই। আমি ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করব, এই সকল ব্যাপারে যদি আপনি না দেখেন, একেবারে রুট লেভেল থেকে নিয়ে দুর্নীতি, এই যে দুদুক, ওই যে ছাগলের ওই ভদ্রলোক রে 3 বার সাদা কাগজে সাইন দিয়েছে, সে দুর্নীতিবাজ না, ছাগল কিনতে গিয়ে দুর্নীতিবাজ ধরা খাইল। তাহলে ওই দুদুকে 3 বার তারে মুক্তি দিল, কিভাবে দিল? সালমান এফ রহমান, আপনারা দরবাদ বলতেছেন, এই ভদ্রলোক শেয়ার মার্কেট ধ্বংস করে দিয়েছে। আনোয়ার ভাই বললো না, অনেকের পরিবার আত্মহত্যা করছে, অনেকের পরিবারের বোনের থেকে টাকা নিয়ে আসছে, ছোট ভাইরা এই টাকাগুলো লুট করে নিয়ে গেছে। ওই সরকার তো কোনোদিন কোনো কথা বলে নেই। এই আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতা আসছে, 96 একই ঘটনা করছে, 2008 একই ঘটনা করছে। এই যে শেয়ার বাজার, খেলতে খেলতে বাচ্চাগুলো থেকে টাকাটা তারা হাতায় নিছে, এই হাতায় নিছে। সালমান এফ রহমান এখন দাড়ি কাটতে আপনি দরবেশগিরি যাইব, হ্যাঁ। এবং ওই যে আরেকজন আইনমন্ত্রী ভদ্রলোক, তো উনি ভদ্রলোকই লাগছে আমার কাছে, হ্যাঁ। হ্যাঁ, এরা বিচার বিভাগটাকে, আপনি বলেন বিচার বিভাগটা ধ্বংস করে দিছে। আপনি হাইকোর্টের রায় দেখেন না, আর হাইকোর্টের রায়গুলি দেখেন না, আপনি নিচের লেভেল জজ কোর্টের রায়গুলি দেখেন না, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের রায়গুলি দেখেন না। আপনি যেটা সরকারের লোক, ওটা তো কোনো মামলাই হয় না, ওটা কোনো মামলার রায়ও হয় না। আমি গত 3 মাস আগে আমার একজন বললো, ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেরা ওই যে বেনাপোল বর্ডারে তারা নাকি ট্যাক্স দিত না, পাউল ভাই জানেন, ওরা ট্যাক্স দিত না, মাল নিয়ে এসে উঠতো। এটা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কি জানি বলে, নামটা বলেছি, সিএনএফ না, একটা ভাষা আছে ব্যাংকের, ওইটা নাকি তারা করতো, যে তারা ওই ট্যাক্স না দিয়া মালটা নিয়ে আসে। আমি ছাত্রলীগ করি না বাবা, কন্ডাক্টারের গলা আছে না বহুত বড়, আমি যুবলীগ করি না, ট্যাক্স দিত না নাকি, এটা নিয়ে এসে পড়তো। তো এই যে নিয়ে এসে পড়তো, তো দেশের অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে, এই ট্যাক্স দিলেই তো আমাদের অর্থনীতির একটা অবস্থান তুলে ধরে। তাই হ্যাঁ, ঠিক আছে, শেষ করতে বিরতি নিতে চাই, বিরতির পরে আবার শুনবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল ভাই, আমরা আলোচনায় আবার ফিরতে চাই। বিচার বিভাগ সংস্করণ বা প্রশাসনিক পুনর্বিন্যাস, অনেক কাজই শুরু হয়েছে। এর মধ্যে আপনার কি মনে হয় যে বিশেষ করে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতির যে কথাগুলো বলা হয়, সেখানে আসলে কোনটি সবার আগে করা উচিত? শোনেন, এই যে বিচার বিভাগের কথা বলতেছিলেন, বলেন মানুষের আশ্রয়ের শেষ জায়গা, বিচার বিভাগের কাছে কোনো বিচার ছিল না, তো সব বিচার চাইতো ওই যে বিকল্পকে মাননীয়র কাছে, একজনের কাছে, আর কারো কাছে না, আর হারুন সাহেবের কাছে ডিবির।
আপনি খেয়াল করবেন এই সব রাষ্ট্রের ঘটনায় যে ওখানে পচন হয়েছে, বিচারে কেউ কারো কাছে চায় না, নাহলে আল্লাহর কাছে চাইছে, তার আগে ওই শেখ হাসিনার কাছে চাইছে, আর হারুনের কাছে মানুষ বিচার চেয়েছে। মানে পচন যে মাথা থেকে শুরু হয়, কাদেরকে এই বিচার বিভাগ নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আপনি বলেন? এই যে কালামানিক একজন, কত বড় অসভ্য, কত বড় মানসিক বিকৃতি, কে না জানে, মানে কত বড় বেয়াদব উদ্ধত, এরাই তো আওয়ামী লীগকে ধ্বংস করছে। কোথায় বিকৃত এত মস্তিষ্ক। উদ্ধত্ত, এত অহংকার, এই টকশোর মধ্যে মানুষকে মানে তুচ্ছ-তাচ্ছিল্য আক্রমণ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কি না করেছে এরা বলেন? এরাই হয়েছে এই রাষ্ট্রের দণ্ডমুণ্ড কর্তা। যা আবার তাই হয়েছে। আমি শুনছিলাম ভাই বলতেছিল, শোনেন আপনি যদি হিসাব করেন ব্রিটিশ বেনিয়ারা যত টাকা লুণ্ঠন না করেছে ভারতবর্ষ থেকে, এই কয়েক বছরে তার চেয়ে কম হবে না। আমি জানি না হিসাবটা, তারা যত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। একজন মন্ত্রী 250-300 সম্পত্তি বিলেতের মতো জায়গায়। আপনি চিন্তা করতে পারেন? বাংলাদেশের মানুষ খেতে পারে না, এই গরিব মানুষ যারা শ্রমজীবী মানুষ, সন্তানের পড়ালেখা করতে পারে না। কতবার বলেছি, বাবা মায়ের চিকিৎসা করতে পারে না। কি দুর্বিষহ বাস্তবতা। আর ওনারা আমাদের মাথাপিছু আয়ের গল্প বলতেন, ছেলে ভোলানো গল্প, ওনারা আমাদের উন্নতির গল্প বলতেন, আমরা কানাডা হব কবে সেই গল্প বলতেন, আমরা থাইল্যান্ড কি মালয়েশিয়া হয়ে গেছি, ছাড়াই গেছি, সুইজারল্যান্ড ধর এইসব উন্নয়নের গল্প, ওই দুধ মধুর নহর আমাদের বয়ে যাইতেছে, এগুলো আমরা শুনেছি। এই যে শেয়ার মার্কেটের কথা বললেন, লোটন ভাই অনেক ফাইট করেছি, লোটন ভাই সহ আমরা এই কথা বলেছি, চেষ্টা করেছি, দুর্বিষহ ঝুঁকি নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা অনেক ঝুঁকি নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমরা জানি মাথার উপর একটা তলোয়ার আছে। আওয়ামী লীগের লোকরা কত রকমের বেয়াদবি করেছে, এই টকশোর মধ্যে অসম্মান করেছে, অশ্রদ্ধা করেছে। এগুলো তো মানে ক্ষমতার উত্তাপে, একজনের উত্তাপে, শেখ হাসিনার উত্তাপে, একজনের দল, একজনের নেতা, এক দল, আর কেউ বাংলাদেশে কিচ্ছু না। কিসে? যখন ইচ্ছা ধরে নিয়ে যাবে, গুম করে ফেলবে, যখন ইচ্ছে লটকাই দিবে, যখন ইচ্ছে মামলা দিবে, যখন ইচ্ছে নিপীড়ন করবে। ওই যে বললেন ভাই, FBCCI বলেন, কোথায় না, কোন জায়গায় না দলীয়করণ, নগ্নতা, কোন জায়গায়? সেই জন্যই মানুষ বলে যে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই, নজরুলের কথা। এই যে আজকে মন্ত্রী বাহাদুর দুইজন অসীম ক্ষমতার অধিকারী ছিলেন, এতক্ষণ অঙ্গুলি হেলেনে সব উঠত আর বসত। প্রধানমন্ত্রীর প্রায় 2 জন প্রধান উপদেষ্টা, কাছের মানুষ, একজন জুডিশিয়াল কিলার আর একজন অর্থনৈতিক লুটেরা, বাংলাদেশের মানুষের ভাগ্য লুট করেছে। তাদের কি পরিণতি আপনি দেখলেন না? কি পরিণতি, কি চেহারায় পালাতে হলো, কি কারণে আওয়ামী লীগ এখানে যাবে আপনি আমাকে বলেন? এত পুরনো রাজনৈতিক দল কারা নিয়েছে এখানে? এর জন্য এই শেখ হাসিনা দায়ী এবং তার এই চেলাচামুন্ডা দায়ী। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কি কারণে টোটাল পার্লামেন্ট পালাই গেল, টোটাল পুলিশ বাহিনী পালাই গেল? দুনিয়ার ইতিহাসে আপনি খুঁজলে পাবেন, বিপ্লব তো অনেক জায়গায় হয়েছে। আপনি ইতিহাস খুঁজে দেখেন, ফ্রেঞ্চ বিপ্লব বলেন, অক্টোবর বিপ্লব বলেন, যাই বলেন, এই গোটা প্রশাসন যে পালাই গেল, পুলিশ প্রশাসন, গোটা আওয়ামী লীগ যে পালাই গেল, সংসদ ধরে সব পালাই গেল, একেবারে টপ টু বটম। কি অন্যায় করেছেন? তারপরও বাংলাদেশের মানুষের অনেক ধৈর্য, অনেক সহনশীলতা। ওবায়দুল কাদের সাহেবরা বলতেন 10 লক্ষ মানুষ নাকি আওয়ামী লীগের পতন হলে মারা যাবে। দেখেন বাংলাদেশের মানুষ কত সহনশীল। বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্ররা যুদ্ধের ময়দানে মারা গেছে অনেক মানুষ, হ্যাঁ ময়দানে আওয়ামী লীগেরও মারা গেছে, ছাত্ররা অসংখ্য মারা গেছে, জনতা মারা গেছে, শ্রদ্ধেয় মানুষ মারা গেছে, পুলিশও মারা গেছে। কিন্তু 5 তারিখের পরে এই যে এত গল্প বলতেছে, ফানুসে গল্প, আপনি শুনেছেন একটা মানুষ, একটা সংখ্যালঘু মানুষ মারা গিয়েছে? আমি জানি না, হলেও হতে পারে, কিন্তু আমি শুনি নাই। হ্যাঁ, বা কোনো আওয়ামী লীগের লোক মারা গেছে, মেরে ফেলছে কুপিয়ে, গুলি করে, আপনি শুনেছেন? তার মানে কি? যারা আন্দোলনে বিজয়ী হয়েছে বা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের দায়িত্বশীলতা। আমরা যারা রাজনৈতিক দল করে, আমাদের কঠোর নিয়ন্ত্রণ। বেগম খালেদা জিয়ার বক্তৃতা, একজন মানুষ কি পরিমাণ নিপীড়নের শিকার হতে পারে, যে তিনি মৃত্যুকে পাঞ্জা লড়েছেন, মৃত্যুর সাথে লড়াই করেছেন, যে তিনি মৃত্যুকে মেনে নেবেন কিন্তু আওয়ামী লীগকে মেনে নেবেন না। এমনি এমনি তো না। তিনি যে বেঁচে আছেন, আল্লাহ তাআলার অশেষ কৃপা, অশেষ রহমত। আমার মা তার জন্য দোয়া করতাম, আমরা দোয়া করতাম যে আল্লাহ বেগম খালেদা জিয়া যদি বেঁচে থেকে এই রিজিমের পতনটা দেখে যেতে পারে, আমাদের আর কিছু চাওয়ার নাই। তিনি বেঁচে আছেন আল্লাহর রহমতে, এখনো দেশেই আছেন। এক সময় তাকে যে অত্যাচার করা হয়েছে দেশ ছাড়ার জন্য, তার সন্তানদের উপর যে অত্যাচার করা হয়েছে, তিনি এক বিন্দু টলেন নাই বলেই আগেও আমি বলেছি যে 8 সালে বাংলাদেশে নির্বাচন হয়েছিল, আর শেখ হাসিনা আগেই কিন্তু বাইকে গেছিল। শেখ হাসিনা বাংলাদেশে আসলেন, প্রধানমন্ত্রী হলেন, আর প্রতিদান দিলেন বেগম খালেদা জিয়াকে। বলেন যে এতিমের টাকা, কত নিষ্ঠুরভাবে আপনি বলেন যে এতিমের টাকা নাকি বেগম খালেদা জিয়া চুরি করেছেন। কি জঘন্য মানসিকতা! মানে কন্টেম্পট অফ কোর্ট হয় এই বক্তব্যের জন্য। কোনোদিন কোর্টও বলে নাই, আওয়ামী কোর্ট তাও বলে নাই যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। সেই টাকা 3 গুণ হয়েছে, ব্যাংকে আছে।
প্রসিডিংসের ভুলের জন্য হয়তো হয়ে থাকতে পারে। কত সোরা স্যাকরা থানা মহল্লার আমার ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা 2000 কোটি টাকা পাচার করেছেন, আর আপনি বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, বাংলাদেশের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী, এই বয়স, এই বাস্তবতায় তাকে আপনি চিকিৎসার সুযোগটা আপনি দেননি। আল্লাহর কি ইশারা আছে না? আল্লাহর কি দেখে না? এগুলা দেখেছেন। যা হবার তাই হচ্ছে বাংলাদেশে। এখন ওনারা বিপ্লবের কথা বলেন, ফুটুস ফাটুস করেন, বাংলাদেশে এত সহজ না। জি শহীদ ইসলাম বাবুল ভাই, আপনার কাছে আমি আবার আসবো। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই, যেটা নিয়ে আলোচনা করছিলাম, ব্যবসা বাণিজ্যের কথা বলছিলেন আপনি, যে ব্যবসায়ী সব ক্ষেত্রেই কি একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হয়েছিল কিনা? আপনার ব্যবসায়ীরা আজ বলছেন যে আপনারা অনেক কথা বলতে চেয়ে বলতে পারেননি, আসলে কি ধরনের বাধার সম্মুখীন হতেন তখন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ব্যবসাটা হইল তো ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য প্রধান সহায়ক ব্যবসা বাণিজ্যটাই। তো আপনি যদি দেশের ব্যাংকিং ব্যবস্থা, যেটা দিয়ে হলো বিজনেসটা চলে, মানি সার্কুলেশন হয়, সেটা যদি ক্লাবস করে যায়, আপনি 30টার মতো, প্রায় 25 থেকে 30টা ব্যাংক দিলেন আপনার সরকার এসে, এবং দিলেন কাদের? যাদের ব্যবসা বাণিজ্য ওই রকম নাই। আবার দিলেন এরকমই ফ্যামিলি বিজনেস দিয়ে দিলেন ব্যাংকিং, যেখানে ছেলের নামে, মেয়ের নামে, ওয়াইফের নামে, মানে ভাই ব্রাদার, যে কোনোভাবে অনেকের নামে সেখানে ডাইরেক্টরশিপ থাকে, আর সেইখান থেকে যে কোনোভাবে আপনি তুলে নিয়ে গেলেন। আজকের প্রথম আলোতে নিউজ, শুধু ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা তুলে নিয়েছে এস আলম গ্রুপ। তো এই যে 50,000 কোটি টাকা, এটা তো নিয়ে চলে গেছেন, রিপোর্টগুলি আসতেছে। এখন আপনি বলেন, যেই টাকাগুলি ব্যাংকে ছিল সেইটা যদি বাংলাদেশের ভিতরে ইনভেস্ট হইতো, তাহলে আপনি ধরেন 20 লাখ করে 25 লাখ করে যদি স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করতো, সেইখানেরও দুস্থ যারা আছেন বা গরিব টাইপের যারা আছেন, যারা ওই টাকাগুলি নিয়ে ভালো ভালো খামার করতে পারতেন, ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি করতে পারতেন, বিভিন্ন হস্তশিল্প করতে পারতেন, অন্য অন্য কাজগুলি করতে পারতেন, তাদের দিয়ে এক সাথে অনেকগুলি লোক কাজ সেখানে তৈরি করতে পারত। এটাতে হয়তো কি ইকোনমিও উপর দিকে উঠতো, ডেভেলপও হইতো আমাদের। কিন্তু দেখা গেল যে লক্ষ লক্ষ কোটি টাকা আমরা কম বেশি যেগুলিকে জানি, মোটামুটি শুনেছি, সেইটাতে প্রায় 9 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। 9 লক্ষ কোটি টাকা বাইরে থেকে আপনি ইন্টারেস্টে টাকা এনেছেন, ফরেন কারেন্সি এনে এই দেশে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করেছেন। সেই ডেভেলপমেন্টের কাজগুলিতে সবগুলিতে দুর্নীতি। 1 টাকার জিনিস আপনি 5 টাকায় করছেন। 1000 কোটি টাকার যেইটা করার কথা সেইখানে আপনি করেছেন 5000 কোটি টাকায়, আর বাদ বাকি টাকাগুলি লুটপাট হয়ে গেছে। তো এই রকম অবস্থায় এই দেশে কিভাবে বিজনেস ডেভেলপ করবে? আপনার ইলেকট্রিসিটি ঠিকভাবে দিতে পারেন না, ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছেন, কেমনি বিজনেস ইন্ডাস্ট্রি কেমনি গ্রো করবে? আপনার ইম্পোর্ট করতে পারেন না, র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করবেন এক্সপোর্টের জন্য, সেইগুলো পারতেছেন না দিনে। কিন্তু এটার দিকে আপনার কোনো লক্ষ্য নাই, খেয়াল নাই। আপনি এস আলম গ্রুপের মতো, তাদেরকে বলা হয় জুডিশিয়ালি সিস্টেমটা কত করাপশনে চলে গিয়েছিল, এখন তো আর ভয় করি না, তারা নাই। যার জন্য তারা থাকলে হয়তো কোর্টে ডাকতো যে আপনি এটা কোর্টকে কনডেম করছেন। তো এরা, এই সমস্ত বিচারপতিরা অর্ডার দেয় যে এইগুলি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আমরা কোথায় গেছি, কোথায় আছি, আপনি কি বিজনেস করবেন? আমাদের এইখানে আমার যে সেক্টর, সেই সেক্টরে আমি প্রেস কনফারেন্স করে বলেছি, সেই সেক্টরে প্রায় 94,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে হুন্ডির মাধ্যমে, স্মাগলিং হয়ে আসতেছে, গোল্ড আসতেছে, ডায়মন্ড আসতেছে। কিন্তু জানে না, আমরা জানি, পুলিশও জানে, পুলিশের বিশেষ বিশেষ বাহিনী জানে, কিন্তু তারা ম্যানেজ হয়ে যাচ্ছে। এয়ারপোর্ট দিয়ে ঢুকতেছে, ম্যানেজ হয়ে যাচ্ছে, দুবাইতে যায়। বা আপনি এমন একটা ঘটনা আপনি বলি যে এমন কিছু লোক আছে এখানে, তারা ব্যাংকক যায়, ব্যাংকক যে হসপিটালে ওঠে, সেই জায়গার ছবি তুলে, তারপরে সে ওইখান থেকে চলে যায় দুবাই। দুবাইতে গেলে ছিল দিতে হয় না, পাসপোর্টে কোনো সিল পড়ে না। ওইখানে থেকে গোল্ড 50 কেজি 100 কেজি এরকম বুকিং দিয়ে দেয়, ওইগুলি চলে আসে। ওই দুবাই থেকে যায় আবার ব্যাংককে যায় আবার ছবি তুলে এই দেশে আসে, সবাই মনে করে যে ব্যাংককে গেছে ট্রিটমেন্টের জন্য, কিন্তু গেছে ওই কাজের জন্য। এইগুলো জানে, কিন্তু এই বিভিন্ন অর্গানাইজেশনের যারা দায়িত্বে আছেন,
এরা কিন্তু জানেন বুঝেন, কিন্তু ওই ম্যানেজ করে চলে। আর তারাই দেখবেন যে টুপি দাড়ি পরে মানে ওমরা করতে গেছেন বছরে 4 বার করে, আল্লাহওয়ালা লোকেরা এরকম অনেক আছে, এরকম অনেক আছে। শুধু এই টুপি দাঁড়িয়ালো না, বিভিন্ন রকমের বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে এগুলির সাথে। এখন এই যে যাচ্ছে, এইগুলি যারা কন্ট্রোল করবেন, যারা এগুলিকে বাধা দিবেন, তারাই যদি ম্যানেজ হয়ে যায়, ওই যে একটা পুরনো কথা আছে না, যে বেড়াই যদি ক্ষেত খায় তাহলে সেই বেড়ার তো কোনো অর্থ হয় না। এই রকমভাবে যারা এগুলি পাহারা দিবেন, যারা এগুলি মনিটরিং করবেন, সেইগুলিতে হয়ে যাচ্ছে। অর্থাৎ বিজনেসের কারাপশন এমন এমন জায়গাতে ঢুকে গেছে, আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। বিজনেসম্যান কারা? রাজনীতিবিদরা দুর্নীতি করে টাকা ইনকাম করছে, তারা নাম দিয়ে দিছে বিজনেস। তারা যে মাছের চাষ করে, যে এখানে পুকুরে পানি নাই, সেই জায়গাতে মাছের চাষ করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান। কেউ তদন্ত করতেও যাইতে পারে না। বেনজিরের মতো লোক যে পুলিশের আইজি ছিলেন, সে ছিলেন কিসের র্যাবের ডিজি ছিলেন, সেইখানে কিলিং করছেন। তার মুখের যে ভাষা, তার ভাব খানা এরকম ছিল যে এই দেশের একটা মানে সেকেন্ড ম্যান সে ছিলেন, কারো কাছে জবাব। আমি আরো শুনবো আপনার কাছে। এইরকম ভাবে দেশটা চলছে, যার জন্য আপনি বিজনেসম্যানরা বিজনেস করার সুযোগটা কোথায় পাচ্ছেন? তারা কেমনে দেশ করবেন, কেমনে এমপ্লয়ার সৃষ্টি? লোটন ভাইয়ের কাছে যেতে চাই। আলমগীর শিকদার লোটন, যেটি আনোয়ার হোসেন বলছিলেন যে রক্ষক হয়ে ভক্ষক, এই ভূমিকায় অবতীর্ণ হওয়া, তাহলে বিজনেসটা থাকে, সবাই জানে ভাই। একটা কথা মনে পড়ছে, এতদিন বলতে সাহস পাইনি, আপনিও জানেন না। ওই যে কোন ব্যাংকের আমাদের ইয়ে ছিল না, বিসিসিআই প্রেসিডেন্ট হইল গোপালগঞ্জ নাকি বাড়ি, আকরাম সাহেব। আকরাম সাহেব থাকার সময় আমি ইউনাইটেড নেশনের প্রধানমন্ত্রী আকরাম সাহেব একটা টিম গেল না আমেরিকায়, প্রতি বছরই যায়। আমি সেই দাওয়াতে ছিলাম, কিন্তু আমার না প্লেনেতে নামাই দিছে। এটা ফার্স্ট টাইম আপনারা বললাম। আহা, প্লেনের থেকে নামাই দিছে। বিমান থেকে নামাই দিচ্ছে কেন? মানে ঢাকা জাতীয় বাড়ি থেকে। ইয়েস, জাতীয় পার্টি তো সরকারের সহযোগী ছিল। আমি সাথে সাথে আমার নেতা বললি হুসেন মধ্যে এসে বলতে ব্যাক করো। বাসার থেকে বেরোনোর সময় একটা ফোন আসছে, আপনি এয়ারপোর্টে আর যাবেন না। আরে লজ্জার কথা, সবাই সাথে বিদায় নিয়ে আসছে, এই লজ্জার কথা কারে বলি? এয়ারপোর্টে গেছি, প্লেনের উঠতেছি, দইটা ব্যাক করে দিয়ে গেছে, আরেকটু বাড়াবে কালে এবার লয়ে যাবো গিয়া আমাকে। এবং আপনাদের বাগেরহাটের এপিসিসিআই করে এবং বিএনপি করে বাবু, আচ্ছা, ওই ভদ্রলোক, এই দুইজনের নামে লিখছিল। এই যে এই যে এই যে এই যে এই যে অবস্থা, এনে অপরাধটা কী করেছিলাম আমি নিজেও জানি না। ডিউটি আমি জাতীয় পার্টি করি, আর বাবু ছিল, বাবুরও খুব প্রবলেম ছিল, উনি আমার সিনিয়র দিকে আমার এপিসিসির সদস্য আমি। হ্যাঁ, এপিসিসির সদস্য, ব্যবসায়ী। হ্যাঁ, আমরা যাচ্ছি ইউনাইটেড নেশনের বিষয়। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী তখন ছিল শেখ হাসিনা, তার টিমের সাথে বলতে কেউ খুঁজে এটা জাতীয় পার্টি খরচে শেষে যায়। হ্যাঁ, এই জাতীয় পার্টি যাবো, আর ওইটা বিএনপি, ওই বিএনপি যাবো। পরে আমি বাবু ভাইয়ের সাথে দীর্ঘদিন ফোনে কথা বলতাম, মানে দুঃখের কষ্ট হচ্ছে। আজকে ওই যে বললাম, ওই যে বেনাপোল বর্ডারের কথা বললাম না, এটা হলো পোর্ট অ্যাক্সেস উইথ ফ্রি অফ কস্ট। এটা ব্যাংকের একটা ধারা আছে। আবারও বলি, পোর্ট অ্যাক্সেস উইথ ফ্রি অফ কস্ট, এটা ট্যাক্স দিতে হতো না। ওই ধারাতে সে চলে, ওই ধারাতে তারা এই ট্যাক্সগুলি ফ্রি করতো। আপনি বলেন, এটা তো শুধু সরকারি কিছু সেবা পণ্য, এই টাইপের কিছু বিষয় না না, ওই তো এটা ফ্রি অফ। আহা, এটাই তো গোল্ড, সরকারি সেবা পণ্য লয়ে গেল গিয়া। কি না হয়েছে বলেন তো ভাই, কি হয় না এটা বলেন। আমি জানি না নেক্সট গভর্নমেন্ট কি এরকম হইব কিনা, শিক্ষা তো পাইতে হইব, কারণ কোনো রাজনৈতিক দল তার এটা করে নাই। 6 জন সমন্বয়ক, এরা তো এরই ভাই, আমার ভাই বা আমার ছেলে, এরাই তো মাঠে নেমে ঘটনা ঘটাই দিল। এবং শেষে বিএনপি পদত্যাগ করছে, জাতীয় পার্টি তাদেরকে নৈতিকভাবে সমর্থন করছে, অপরাধ দলও করছে। এটা বলবো যে এটা একটা বিস্ফোরণ। এখন ওদের যে চিন্তা চেতনা, ওদের যে মানসিকতা, সেই মানসিকতা আমাদের সম্মান দিতে হবে। এদের যে চিন্তা, এরা এই যে নতুন বাংলাদেশ একটা গড়ার একটা পরিকল্পনা হাতে নিছে, 2 জন এই উপদেষ্টা পরিষদ আছে। আমাকে আবার এটা অনেকে বলছে যে উনারা দেখলে সবাই সালাম দিতেছে। ওই ফেসবুকের একটা ক্লিপ, আমি কে হুইজ দ্য পার্সন, সে যদি 18 বছর হয়, যদি বড় অফিসার হয়, তার সাবঅর্ডিনেটর, এরা তাকে সালাম দিতে পারতো। ভিডিওটা ফুটেজটা না দিলে ভালো হইতো, কারণ মানুষ তো
এক এক মানুষ তো এক এক রকম। এইটুকু যখন উনারা বড় বড় লোকরা সালাম দেয়, আরে বাবা এটা তো অফিসিয়াল ডিউটি, এটা তো অফিসিয়াল ওয়ার্ক, এটা তো বলার কিছু থাকে না, এটা প্রসেস। তো তাই আমি এই ক্ষেত্রে বলবো যে ভাই বললেন না 9 লক্ষ কোটি টাকা পাচার, 15 বছরে ব্যাংকের খাতে থেকে 92,000 কোটি টাকা লোপাট হয়েছে। সিপিডি বলছে এটা, সিবিটি বলছে না? আচ্ছা 92,000 কোটি টাকা লোপাট হয়েছে। ওয়াসা পায় 25,000 কোটি টাকা মানুষের থেকে। ওই যে একটা কি একটা এমডি আছে, বাপ রে বাপ, তাকসিম, হ্যাঁ, তাকসিম। হি ইজ দ্য সেকেন্ড ম্যান অফ তার বিকল্প নাই। দেশের গভর্নমেন্ট, তাকসিম খান না? এই ভদ্রলোক তো এত কিছুর পরে ভদ্রলোকের নামাইতে পারে নাই একটা লোক। তারপরে ওই যে যিনি খাইরুল কি জানি, বিচারপতি খাইরুল, উনি জানি একটা কমিশনে, কোন কমিশনে আছে এখন, জুডিশিয়াল কোন কমিশনে, পদত্যাগ করেছেন। উনাকে আমি রেসপেক্ট দিয়ে বলবো, উনি তো তত্ত্বাবধায়ক সরকারের রাইটটা লিখে দিছিল, উনি তো এই কারণে টু বি কন্টিনিউ। এখন উনি এখন কোথায় যাইব? উনি কিন্তু এই দেশের সর্বপ্রথম উনি কিন্তু ঝামেলাটা সৃষ্টি করলো, রাইট। হ্যাঁ, এই ভদ্রলোকটা, এই ভদ্রলোকটা যদি আমাদের বিচারপতি, আমি সম্মান দিয়ে বলবো, উনি যদি রায়টা না দিতে, দেখেন গেল সরকার আমলি গভর্নমেন্ট নিয়ে আসি জি। হ্যাঁ, লিটন ভাই একটা আরেকটা বিরতি নেই, বিরতির পরে এসে আচ্ছা শুনি। ঠিক আছে নেন দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল আলোচনার শেষ দিকে চলে এসেছি আমরা। অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ড, কাজের পরিধি, গত কয়েকদিনের যে সব বিষয়গুলো সামনে এসেছে, এর মধ্যে বিশেষ করে মামলা এবং এই মামলা পরবর্তী, আপনি কি মনে করেন যে এইটার জন্য স্পেশাল কোনো আদালত প্রয়োজন আছে বা এটি প্রথম কাজ হওয়া উচিত? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যেটা বলেছেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করছে, শোনেন, সমস্যার পাহাড় এখানে ফ্রম টপ টু বটম এমনভাবে তৈরি করা হয়েছে। দলীয়করণ, প্রতিষ্ঠানগুলা, সরকার, পুলিশ, যাই বলে, কোনো একটা প্রতিষ্ঠান নাই যেখানে আওয়ামীকরণ, মানে নগ্নভাবে আওয়ামীকরণ না করা হয়েছে। ওই জন্যই বললেন যে ওনাকে বিমান থেকে নামিয়ে দিয়েছেন। অসংখ্য ঘটনা আছে। এই যে বিসিএস পরীক্ষা, কোনোভাবে কোনো অতি মেধার জোরে যদি কেউ রিটেন ভাইবা টাইবা পাশ করে উত্তীর্ণ হয়ে গেছে, মানে এমনভাবে তন্ন তন্ন ঘুরে খুঁজে বের করা হয়েছে যে তার 14 জেনারেশন আত্মীয় স্বজনের মধ্যে কোথাও বিএনপি জামাতের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, বা পুলিশ ভেরিফিকেশনের নামে এই সব হয়েছে। এগুলো করে 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 নিকৃষ্ট আওয়ামী লীগের যেগুলা বা উৎকৃষ্ট ছাত্রলীগের ভাইস চ্যান্সেলরদের মতো লোক এই দেশে, তারা বলছে যে ই করার জন্য, চাকরির জন্য ছাত্রলীগই যথেষ্ট। আপনার এই স্টিম প্রধানমন্ত্রী উপদেষ্টা চেয়ারম্যান হতে চান? হ্যাঁ, মানে এখন যুবলীগের চেয়ারম্যান তিনি হতে চান। মানে কত নোংরা মানসিকতা, কি বলবেন। এই যে উনি যেটা বলতেছিলেন, খায়রুল হক, ভুলে গেছে বাংলাদেশের মানুষ মনে হয় অনেকেই। বাংলাদেশে এই যে যত রক্তপাত, যত অন্যায়, যত লুণ্ঠন, যত অনিয়ম, তার সিংহভাগ দায় ওনার। কারণ একটা প্রতিষ্ঠিত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই হাসিনার সরকার তাকে কাজে লাগিয়েছিলেন। অথচ তিনি আমাদের চিফ জাস্টিস ছিলেন। এতদিন এই কথা এভাবে বলতে পারি নাই, এখন বলতে হচ্ছে। বিচারপতি, তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা, কেউই কিন্তু বিচারের বাইরে না। উনি বেঁচে আছেন। আমি চাই এই সরকারের কাছে বলবো, অনতি বিলম্বে তার নামে মামলা করা উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত। এরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই কালামানিকরা, এই খায়রুল হকরা বাংলাদেশের বিচার অঙ্গনকে নগ্নতা কলুষিত করেছে এরা বাংলাদেশে। এবং এই যে যত রক্তপাত হয়েছে তার অনেক দায় ওনাদেরকে বহন করতে হবে। আমি আজকে এটা বলে গেলাম, দাবি করে গেলাম, অনতিবিলম্বে ওনাদেরকে গ্রেফতার করার দরকার আছে। রাজনৈতিক কথা বলি, দেখেন, এই যে আজকে আমি কেবলই দেখলাম একটা বিবৃতি, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অন্তরায়, পররাষ্ট্র উপদেষ্টা। প্রভাব পড়বে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনও তারা ওখানে তাকে আশ্রয় দিয়ে ওখান থেকে রাজনীতির নামে বাংলাদেশে ঘুলট পাকানোর চেষ্টা করতেছে। এই দায়িত্ব ভারতকে কিন্তু নিতে হবে। পরিষ্কার করে আজকে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু জিনিসটা বলে দিয়েছেন। ওনার গুণধর পুত্র, আমাদের এই জেনারেশনের ছেলেরা তাকে 5,500 বলে, 5,500 বিজ্ঞানী। তো উনি বক্তৃতা দিয়েছেন, ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে যাতে ভারত করে দেয়। কি মামা বাড়ির আবদার, ওনার মামা বাড়ি হচ্ছে ভারত, স্টেটের মতো মনে হচ্ছে। এখন ওনা মনে করে যে তাদের একটা কলোনি আমরা। তাহলে তো এত রক্ত দেবার প্রয়োজন ছিল না। এই যে আমাদের ভাইয়েরা শহীদ হলো, সন্তানেরা শহীদ হলো, আপনি জানেন কত মানুষ অন্ধ হয়ে গেছে, কত মানুষ জীবন দিয়ে দিল। হ্যাঁ,
কিসের জন্যে? ওই মামু বাড়িদের জন্যে? বাংলাদেশের মানুষ জেগেছে, আমাদের তারুণ্যের শক্তি আছে, আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না। বারবার বলেছি, বহু দাবিয়ে রেখেছেন, ভয় দিয়ে রেখেছেন, জুলুম করে রেখেছেন, বন্দুকের জোরে, কামানের জোরে, পিস্তলের জোরে, অবৈধ ক্ষমতার জোরে। ওই দিন চলবে না। গুম খুনের আবার জয় সাহেব বনিতা করেন, উনি বাংলাদেশে রাজনীতি করবেন। আসেন, আপনার মাকে নিয়ে আসেন বাংলাদেশে, আমরা দেখি রাজনীতি করেন। এখন বলেন যে বেগম খালেদা যে আটকায় রাখা অন্যায় ছিল। আরে বেকুব, এই কথা তুই এখন কেন বলিস? কয়দিন আগে তুই বলতে পারিস নাই, বুঝিস নাই? Stupid। অন্যায়কারীদেরই তো বলে বিচার হওয়া বিএনপির উচিত। সাথে, বিএনপি ছাড়া গণতন্ত্র হবে না, বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া। কি সুবচন, হ্যাঁ? বিদেশে বসে বসে এখন বচন দিচ্ছেন, এখন বোধোদয় হয়েছে। দুর্ভাগ্যজনক, তবুও ভালো, যাই হোক বলেছেন, ভালো কথা। এখন আমাদের যেটা বক্তব্য, আমাদের আর পেছনে তাকাবার সুযোগ নেই। বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আমাদের অসংখ্য তরুণ, লক্ষ লক্ষ, পৃথিবীর দুনিয়ার উন্নত অনেক রাষ্ট্র আছে যেখানে এই তারুণ্যের শক্তি নাই। আমাদের যে তারুণ্যের শক্তি আছে, এই শক্তিকে কিভাবে আপনি কাজে লাগাবেন, কিভাবে সুশাসন দিতে হবে, আপনাকে একটা কল্যাণ রাষ্ট্র দিতে হবে, আপনাকে গণতন্ত্র দিতে হবে। এই তরুণেরাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজন নেই। বাউল ভাই, আজ হাতে you. সময় নিয়ে আলোচনা Thank শেষ you. করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, যেটি বাউল ভাই বলছিলেন যে তারুণ্যের শক্তিটাকে কাজে লাগাতে হবে, বাংলাদেশকে একটা ইতিবাচক জায়গায়, ইতিবাচক পরিবর্তনও প্রয়োজন আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি তো ওই নতুনের কেতনরে কালবৈশাখীর জ্বর তোরা সবে জয়ধ্বনি কর। জয়ধ্বনি কর। তরুণদের ব্যাপারে এটা সবসময় বলা আছে। যেমন বলা হয়, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদলে, নিম্নে অতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। ওই তরুণদের কথা কাজী নজরুল ইসলাম 100 বছর আগে বলে গিয়েছে। আবার আর এক জায়গা তো বলেছে, আমরা গড়িব নতুন করিয়া ধুলাই তাজমহল। তাজমহল ধুলা দিয়ে তৈরি করব, কিন্তু বানাইতে হবে তাজমহল। অর্থ হলো যে এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই। সেই গড়ার জন্য সবচেয়ে পৃথিবীতে পরিবর্তনকারী হলো তরুণরা। আপনি দেখবেন পৃথিবীর যত বড় বড় আবিষ্কার হয়েছে 30 বছরের মধ্যেই আবিষ্কার হয়ে গেছে এই বয়সের ভিতরে। অর্থাৎ তার ব্রেন সব কিছুতেই একটা টকবগে ব্যাপার থাকে, এবং তাদের চিন্তা শক্তি অনেক বেশি থাকে, তাদের অপরাধ বোধ কম থাকে। যত বয়স বাড়তে থাকে তত ফাঁকি ঝুঁকি বাড়ে, অপরাধ প্রবণতা তাদের বেড়ে যায়। কখনো এই যে বড় বড় পণ্ডিত যাদেরকে বলা হয় যে এরা আতেল, মানে আমরা আতেল বলি দুষ্টামি করে, কিন্তু এদের দ্বারা যদি কখনো কোনো পরিবর্তন হইতো, এটা হয় না। এই যে আজকেও আমি কথাটা বলেছি বিসিসিআইয়ের এই মিটিংয়ে, যে চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারের বদ্ধ করা খাঁচায়, আইরে জীবন্ত আইরে আমার কাঁচা। অর্থাৎ ওই পুরনো যারা, তারা চোখ কান ঢেকে থাকে, এরা নতুনগুলিকে সহ্য করতে পারে না, আগায় না। আর এই জন্য ডাকতেছে তরুণদের, কাঁচাদের, নবীনদেরকে ডাকতেছে, আত্মরাদের ঘামের দিয়ে বাঁচা। হ্যাঁ, ওদেরকে আমাদের এখন এই বাংলাদেশ গড়ার জন্য এই যে স্টুডেন্ট যেটা হইল, এই স্টুডেন্টদের আমি স্যালুট জানাই। সত্যি দেখেছি, আমিও তো স্টুডেন্ট, সবাই আমরা স্টুডেন্ট ছিলাম, তখন ছিল আমাদের টকবগে ফুটতো, এইরকম টকবগেই চলে সব কিছুতেই আমাদের মধ্যে। এই জিনিসটা কাজে যদি লাগাইতে পারে এই দেশের মানুষগুলিকে, যারা এই যে এখন যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট যদি ঠিকভাবে চালাতে পারে, সবাইকে কাজে লাগাতে পারে, সুন্দর একটা সুশৃঙ্খল জাতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। ডিসিপ্লিন এখানে আনতে হবে, এছাড়া হবে না। দুর্নীতিকে ভাঙতে হবে, কমাইতে হবে, আনবে না। দুষ্টু রাজনীতি বন্ধ করতে হবে। সেইগুলি ইতিমধ্যে আমরা সিনড্রোমগুলি কিছু দেখছি, কিন্তু এইটা কঠিনভাবে আগাইতে হবে। কারো মুখের দিকে তাকিয়ে করা যাবে না, এটাই আমরা শেষ চাই। করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলমগীর শিকদার লিটন। আমরা আলোচনা শেষ করব। তারুণ্যের কথা বলছিলেন, যারা আন্দোলন করেছেন, এই যে তারুণ্য শক্তি, এটাকে কাজে লাগানোর কথা বলছিলেন। অবশ্যই এরই তো কাজে লাগবে। স্বপ্ন ওই যে ভাই দেখছেন। বললো না যে একটা বয়সে না দুর্নীতি চলে আসে এবং ভয় চলে আসে, তখন তারা বিভিন্নভাবে বাজে কাজে ঢুকে যায়। এটা নিজের কাছে বলতে লজ্জা লাগে, কারণ আমাদের বয়স হয়েছে, আমরা কি তাই করছিলাম কিনা আল্লাহ জানে। তো তরুণরা আসছে, হ্যাঁ, তরুণরা যেহেতু আসছে, আমি তো বললামই, এই তরুণরাই পারবে নতুনভাবে একটা বাংলাদেশ তৈরি করতে। ডক্টর ইউনূসের নেতৃত্বে, ভাই আল্লাহর কাছে দোয়া করি, মানুষ বড় কষ্টে আছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ইলিশ মাছের কেজি ছিল 2200 টাকা, না 1 কেজির উপরে যেগুলো, সেগুলো বাংলা বাজারে দেখলাম 1200 টাকা কেজি।
1 কেজি। তাইলে এই যে 1200 টাকা কেজি, কারণ কি এই যে লোকরা 1200 টাকা এখন কেজি, কিন্তু বাবুল ভাই খেয়াল করেন এরা কিন্তু এখন মাছটা কিনতে পারছে, কারণ মানুষের তো বেতন বাড়ে নাই, এখন ফল সবজি। আরেকজন বললো 90 টাকা রেট, এই পাশ দুপুরে থেকে ভাত ওই খেলে পাশে মুরগি চলে যাইতো। 60 টাকা নিল। হ্যাঁ, তাইলে এই যে পরিবর্তন, এই আমি লোটন, যুবকদেরকে বলবো, লোটন, ইয়াংদেরকে বলবো, এই পাশ থেকে ইলিশ মাছ ওই পারে চলে ওটা যায় যেহেতু চাঁদাবাজি ছিল, এইটাও তো আর অ্যাডভাইজার আগে হ্যাঁ, বন্ধ করে দিচ্ছে। এই চাঁদাবাজি তো রন্ধ্রে রন্ধ্রে ছিল, এগুলি সব একটা পরিবর্তন আনতে হবে। এই যে দেখলাম ছাত্র সমাজ ফোন নম্বর দিয়ে দিছে, আমরা চাঁদা নেব না, আর পুলিশের বোধহয় একটা ফোন নম্বর, এবং মোবিলভাবে ঘুরছে তারা। তা আমি তাদেরকে অভিনন্দন জানাই, এই কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। ওই যে লুহার পরিবর্তে বাস দিয়ে বাড়িও করছে, এখন কন্ডাক্টর যারা নিচে ভাই, বিশ্বাস করেন কনস্ট্রাকশনের কাজ এগুলি সব স্থগিত করে দেখ, কোনো প্রয়োজন নেই। কারণ আপনি দেখবেন কয়েকদিন পর বাড়ি করে সব দইসে পড়বো, সিমেন্ট দিছে কিনা আই ডোন্ট নো, সিমেন্ট দিছে কিনা জানি না। এবং ইঞ্জিনিয়াররা বলে এখন যে ভাই কাজ করছে 4 আনা, টাকা উঠে নিয়ে গেছে 16 আনা। আলমগীর শিকদার লোটন আলোচনা শেষ করতে চাই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, শহীদুল ইসলাম বাবুল এবং আনোয়ার হোসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।